পুলিশ ফাইল। মানুষ সভ্য হয়েছে, সংসার গড়েছে, সমাজ গড়েছে, সৃষ্টি হয়েছে সম্পর্কের, পারিবারিক সামাজিক সম্পর্ক, যেখানে মানুষ একে অন্যকে ভরসা করতে পারে। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে বাবা মা দাদা দিদি ভাই বোন এরকম বহু সম্পর্কের আড়ালে থাকে বিশ্বাস, ভরসা, ভালোবাসা। কিন্তু কখনো কখনো মানুষের কাছে সেই সম্পর্কের থেকেও বড় হয়ে ওঠে অর্থ, আর সেটা যখন হয় তখনই ফাটল ধরে পরিবারে, সম্পর্কে। আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো সেরকমই অর্থ ও সম্পত্তির লোভ কিভাবে এক তরুণের জীবনে নামিয়ে আনলো চরম সংকট। হ্যাঁ, আমি এখন বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি অফিস ফেরত একবার ক্লাব থেকে ঘুরে যাবো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। ও দীপক দা, তোমাকে আমার জেঠু একবার ডাকলো। কেন রে? তা তো জানি না, বললো একটা খবর দিতে। ঠিক আছে, আমি বাজার সেরে ফেরার পথে তোদের বাড়িতে একবার ঢু মেরে যাবো। বাবা, একটা আওয়াজ হলো না রূপা? বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে পল্লবের ফ্ল্যাটের পিছন থেকে আওয়াজটা এলো, তাই না? তাই হবে, চলো তো দেখি। হ্যাঁ চল 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 চল। হেই, কিন্তু প্রিয়ম তো পাড়া প্রতিবেশীদের সঙ্গে না নিয়ে প্রিয়মের দাদা পল্লব দ্রুত একটা টোটো ভাড়া করে প্রিয়মকে হাসপাতালে নিয়ে যায়। প্রতিবেশীরা কেউ জানতেই পারে না যে প্রিয়মকে কোথায় নিয়ে যাওয়া হলো বা তার অবস্থা কেমন, সে আদৌ বেঁচে আছে কিনা। প্রতিবেশীরা অবশ্য এত সহজে বিষয়টা ছেড়ে দিতে রাজি ছিল না। কি হলো তারপর? আমরা ঘুরে এসে দেখছি যে দুজন ছেলে ওর চোখে মুখে জল ছিটাচ্ছে। তখন ও একটু এরকম করলো। তারপর শেষে ওরা ফেলে দিয়ে চলে গেছে ওইদিকে, এই অটো ডাকতে না কি ডাকতে। তখন আমি আর এই দোকানদার ভাবি দুজনে মিলে ধরে ওকে চিৎ করে শুয়ে দিয়ে তারপরে আমরা ওকে ডাকছিলাম। শান্ত স্যার, আমি বলছি এটা একটা খুনের চেষ্টা হয়েছে। হ্যাঁ স্যার, প্রিয়মকে খুন করার চেষ্টা করা হয়েছে স্যার। আরে তোমরা একটু চুপ করে, আমি কথা বলছি তো, সবাই মিলে কথা বললে কি করে হবে? দেখুন কোনো প্রমাণ ছাড়া তো কাউকে এইভাবে অ্যারেস্ট করা যায় না। প্রমাণ চান স্যার? একটু ভালো করে খুঁজবেন, সব প্রমাণ পেয়ে যাবেন। তাছাড়া আজ আমি নিজের চোখে যা দেখলাম। কি দেখেছেন আপনি? তোরা এত বড় গেছিস, বল আগে। এই নাক্ষর দে, হাঁ করে তাকিয়ে দেখছিস কি? এই পুরো জায়গাটা তুই নাক্ষর দিবি? দে দে। ওইভাবে অত বড় ছেলেটাকে সবার সামনে সকালবেলা রাস্তায় নাক্ষর দিয়াতে নিয়ে গেছিল স্যার। তারপর মনে হয় ওরাই ওকে ছাদে নিয়ে গেছিল। আর তারপর এই কাণ্ড। ওরাই ছেলেটাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে স্যার। হ্যাঁ স্যার, আমাদেরও তাই মনে হয়। সম্পত্তির লোভে পল্লব, ওর বউ জয়া আর ওর শাশুড়ি মিলে সম্ভবত প্রিয়মকে ছাদ দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। হ্যাঁ স্যার, এক্ষুনি ওদেরকে অ্যারেস্ট করুন, তাহলে জানা যাবে কি হয়েছিল। আচ্ছা, ওকে কোথায় ভর্তি করা হয়েছে আপনারা কিছু জানেন? না স্যার, এই ঘটনার পরেই প্রিয়মের দাদা পল্লব প্রিয়মকে একটা টোটো করে হাসপাতালে নিয়ে যায়। আমাদের পাড়ার কাউকে সঙ্গে নিয়ে যায়নি। কোন হাসপাতালে নিয়ে গেছে কিছু জানেন? না স্যার। কানা বসে শুনলাম স্যার আইডিসে নিয়ে গেছে। পাড়ার কয়েকজন সেখানে গিয়েছিলেন কিন্তু খুঁজে পায়নি। তারপর শুনলাম আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও পাড়ার কয়েকজন গিয়েছিলেন, সেখানেও খুঁজে পায়নি। তারপর শুনলাম সাতগাছির কোনের নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে, অবস্থা খুবই খারাপ। দত্ত স্যার, তুমি ইমিডিয়েট স্পটে চলে যাও, ইনভেস্টিগেট করে দেখো যে সেটাতে কোথায় ভর্তি করা হয়েছে। আপনারা কেউ জানোর সঙ্গে? আমি যাচ্ছি স্যার। হ্যাঁ চলুন স্যার, আমিও যাচ্ছি। হ্যাঁ দত্ত, প্রয়োজন হলে ছেলেটির দাদা ও তার স্ত্রীকে থানায় নিয়ে আসবে। রাইট স্যার, আসুন আপনারা। হ্যাঁ, আজকে যেই ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে সকালবেলা ওকে দীর্ঘদিনই ওর ওপর অত্যাচার হতো। আমরা হয়তো সেটা জানতাম, ছেলেটির রিকোয়েস্টে আমরা হয়তো মুভ করতাম না, কারণ ও বলতো আমাকে আরও টর্চার করবে। কাকিমা, আমি যেমন আছি আমি এরমই থাকি। আজকে সকালবেলা ওর দাদা নাক্ষর দিয়েছে সারা রাস্তাতে দিয়ে নিয়ে ছাদে গেছে। ছাদ থেকে তার কিছুক্ষণের মধ্যেই এরকম পড়ার আওয়াজ হয়েছে। পড়ার আওয়াজের পর তারপরে এবারে যাই হোক ওরা সবাই আস্তে আস্তে যখন জানতে পেরেছি, ছুটে মানুষ জানবে তবে তো আমরা দৌড়ে আসবো। তো আস্তে আস্তেই তারপর ওকে নাকি টোটোতে নিয়ে চলে গেছে, পাড়া প্রতিবেশী আর কাউকে নেয়নি, ও টোটো ডেকে নিয়ে চলে গেছে।
এবারে নিয়ে গিয়ে সেখানে কোথাও একবার বলছে আইলেসে নিয়ে গেছে, ওর বৌদি যেটা বলছে আইলেসে নিয়ে গেছে, একবার বলছে আরজিকর আমাদের লোক সেখানে খুঁজে পায়নি। তারপর সেখান থেকে আবার শুনলাম সাতগাছির কোন একটা নার্সিংহোমে নিয়ে গেছে, সেখানে আছে, এই রকমই শুনলাম। কিন্তু এখন সে কী অবস্থায় আছে, কেমন আছে আমরা এখনও জানি না, আমাদের কাছে সেই খবরও নেই। আর এর সাথে মেন মানে যারা জড়িত ওর দাদা, ওর বৌদি এবং বৌদির মা। আচ্ছা, ওদের ফ্যামিলিতে আর কে কে আছে? সবাই ছিল স্যার, ওরা দুই ভাই পল্লব আর প্রিয়ম, ওদের মা মীরা বৌদি আর ওদের বাবা দেবুদা। কিন্তু 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 কি, ওদের মা বাবা বেঁচে নেই? ওদের মা বছর 5 হয়েছে মারা গেছে, আর ওর বাবা দেবুদা রিহ্যাবে আছে। রিহ্যাবে? কেন? দেবুদা খুব নেশা করতো স্যার। বিপিন বাবুর কারণ সুধা মেটা জ্বালা মেটায় ক্ষুধা। দেবুদা সাবধানে দেবুদা। থ্যাংক ইউ ব্রাদার। কোথায় চললে? আমি তো অফিস যাচ্ছি। কিন্তু তুমি এই সকালবেলাতেই মদ খেয়েছো? মদের আবার সকাল সন্ধ্যে কি? হ্যাঁ, ইচ্ছে হলো খেয়ে নিলাম। কি পাও মদ খেয়ে? কি পাও? বাড়িতে তো সারাক্ষণ অশান্তি, আর এছাড়া তোমার স্বাস্থ্যেরও তো 12টা বাজছে। বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। কিসের দুঃখ জ্বালা মেটানোর জন্য দেবুদা যে মদ খেত জানি না স্যার, কোনোভাবেই তার এই মদের নেশা ছাড়ানো যায়নি। বৌদি অনেক চেষ্টা করেছিল, কিচ্ছু হয়নি। এই নিয়ে সংসারে প্রচুর ঝামেলা অশান্তি, কিন্তু দেবুদাকে মদ খাওয়া ছাড়ানো যায়নি। অথচ ওদের কোনো অভাব নেই, প্রচুর সম্পত্তি। ওদের জমিতে বড় আবাসন হয়েছে, সেখানে নিজের নামে 7-7খানা ফ্ল্যাট, দোকানঘর, তার থেকে ভালো টাকা ভাড়া আদায় হয়। তাছাড়া পল্লব পুরসভায় চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীর কাজ করতো, আর প্রিয়ম স্কুলে পড়তো। কিন্তু দেবুদার এই মদের নেশাটাই সব গন্ডগোল করে দিচ্ছিল। মদের নেশায় দেবুদা ক্রমশ তলিয়ে যাচ্ছিল স্যার, মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তো। তারপর একদিন আমি আমার পয়সা মদ খেয়েছি। আমাকে বাঁচা, আমাকে তোরা বাঁচা। এই দেখ না, এই দেখ না, আমাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে রে। কি হয়েছে দেবুদা? তোরা দেখ কি করতো, তো আমাকে বাঁচা। বললো কি হয়েছে রে? বাবাকে রিহাবে নিয়ে যাচ্ছি। রিহাবে মানে ওই যেখানে? হ্যাঁ, যেখানে নেশা ছাড়ানো হয়। না না, আমি যাবো না। এই তোকে বুঝিয়ে বল না রে, আমি ওই বাড়ি গিয়ে কোথাও যাবো না। শোনো দেবুদা, ওরকম করে না, এটা তোমার ভালোই হবে। হ্যাঁ দেবুদা, তুমি যাও, ওখানে ঠিকঠাক চিকিৎসা হবে, সুস্থ হয়ে যাবে। তোরা বিশ্বাস কর, আমার কোনো রোগ নেই, আমি পুরো সুস্থ আছি। থাক, তোমাকে আর পাড়ার লোকেদের বোঝাতে হবে না তুমি কতটা সুস্থ। সকালবেলা উঠে মদ ছাড়া চলে না, এমনকি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত তোমার মদ লাগে। চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি তোমায় যেতে বলেছি, চলো। তোমাকে আমি যখন এও স্যার 5-6 বছর আগেকার কথা। দেবুদাকে পল্লব রিহাবে পাঠায়। দেবুদাকে রিহাবে পাঠানোর কয়েক বছর পরেই মীরা বৌদি মানে দেবুদার স্ত্রী প্রিয় আর পল্লবীর মা মারা যান। আচ্ছা, দেবুবাবু কি বাড়ি ফেরেননি? মানে উনি এখনো সুস্থ হননি? দেবুদা অনেক আগে সুস্থ হয়ে গেছে স্যার, কিন্তু পল্লব তো দেবুদাকে বাড়ি ফিরিয়ে আনছে না। কেন? তাহলে যে সমস্ত সম্পত্তি নিজের দখলে করতে পারতো না? স্যার, আপনি দেবুদাকে রিহাব থেকে ছাড়িয়ে আনুন, দেখবেন দেবুদা যা বলছে তাতেই আপনি বুঝতে পারবেন যে ওই পল্লব সম্পত্তি লোভে তার ভাইকে খুন করার চেষ্টা করে, ছাদ দিয়ে ঠেলে ফেলে দেয়। আর এছাড়া আমি তো এই একই বিল্ডিংয়ে থাকি না, আমরা অনেক কিছুই দেখেছি। প্রচুর সম্পত্তি আছে, যেই সম্পত্তির লোভে ভাইকে সরিয়ে দিলে সমস্ত সম্পত্তি তারা আত্মসাৎ করতে পারবে, তার জন্যই তারা এই পথ হয়তো বেছে নিয়েছে। আচ্ছা, পল্লবের ভাই প্রিয়ম তো স্কুলে পড়তো বললেন? পড়তো, ক্লাস 9 অবধি পড়েছিল। কেন, প্রিয়ম কি আর স্কুলে যেত না? না স্যার। কেন? কি করে যাবে স্যার? ওই পল্লবই তো স্কুল ছাড়িয়ে দিয়েছে প্রিয়মকে। হ্যাঁ রে প্রিয়ম, তুই একা ভারী ব্যাগ নিয়ে, তো দাদা কোথায়? দাদা কাজে গেছে কাকু। হ্যাঁ রে প্রিয়ম, শোন, তোকে
তোকে আজকাল স্কুলে যেতে দেখি না, কি ব্যাপারে? আমি কাউকে কিছু বলবো না, তুই যে আমাকে বলেছিস। কি ব্যাপার বল। দাদা দাদা। হ্যাঁ হ্যাঁ বল দাদা। কি তুমি দাদাকে কিছু বলে দেবে না তো কাকু? আমি কাউকে কোনো কিছু বলবো না, তুই নিশ্চিন্তে বল। দাদা আমাকে স্কুল ছাড়িয়ে দিয়েছে। ওমা, সে কি? কেন? তা আমি জানি না কাকু। কাকু কাকু তুমি দাদাকে কিছু বলবে না তো যে আমি তোমাকে এই কথাগুলো বলেছি? আমি কাউকে কিছু বলবো না। হ্যাঁ রে, তো দাদা তোকে খুব মারধর করে? এইভাবেই চলছিল স্যার। তারপর পল্লব বিয়ে করে জয়াকে, আর জয়ার মা রমা সরকার ডেঞ্জারাস মহিলা স্যার। ঠিক, ভদ্রমহিলা সাংঘাতিক। বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়িতে আস্তানা গিরে বসে। আর তারপর থেকে স্যার প্রিয়মের ওপর চরম অত্যাচারের মাত্রা বেড়ে যায়। আর আমরা যারা পাড়া প্রতিবেশীরা, মানে যারা ফ্ল্যাটে থাকি, আমাদের চোখের সামনেই ছেলেটার উপর চরম অত্যাচার করতে শুরু করলো স্যার। তোমার আসপর্দা, হ্যাঁ আমি বারণ করেছি, তারপরেও তো চানাচুর বার করে খেয়েছিস। বিকেলে খুব খিদে পেয়েছিল বৌদি। রাক্ষসী খিদে, বলিহারি যাই বাবা, দিন রাত খালি খাই খাই খাই। এই হারামজাদা, বলি তোর পেটে কি হাতি বাস করে? সারাক্ষণ তো মুখ চলছে। সারাক্ষণ বই খাই গো। সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তাও তো বৌদি আমাকে কম ভাত দিয়েছিল। শুনলে মা, শুনলে? শুনছি তো, মুখে মুখে দিব্যি তর্ক করছে দেখছি। আবার আপনাকে কেমন বদনাম দিচ্ছে, আমি নাকি ওকে কম খেতে দিই। হতভাগা, এক নম্বরের শয়তান। এই, আমি তোকে কম খেতে দিই? কি রে, জবাব দে। আমরা তোকে খেতে দিই না? কি শয়তান দেখেছো মা? ঠিক আছে, যা, আজ রাতে তোর খাওয়া বন্ধ। বৌদি, ও বৌদি, বৌদি আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন বলবো না। কি হলোটা কি? কি হয়েছে বলো তোমাদের মধ্যে? কি আর হবে বাবা, এই যে তোমার গুণধর ভাই, ওকেই জিজ্ঞাসা করো, ওর অনেক অভিযোগ। অভিযোগ? তার মানে? আমি নাকি ওকে কম খেতে দিই, ওর নাকি তাতে পেট ভরে না। তাই নাকি? তুমি এদিকে এসো তো, এদিকে এসো। কিরে, তুই এই কথা বলেছিস নাকি? কি হলো বল, কি হলো বল, বলেছিস এই কথা? দাদা আমি আর কোনোদিন বলবো না, আমি আর কোনোদিন বলবো না দাদা। ফের যদি তোর মুখে এই কথা শুনেছি না, মেরে একেবারে তক্তা বানিয়ে দেবো তোকে। যা জুটছে তাই যথেষ্ট। দাদা কি বলে গেল শুনলি তো? এরপরও যদি এই কথা তোর মুখে শুনি, তাহলে এও যা জুটতো সেটাও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কথাটা মাথায় থাকে যেন। শুনলি তো? খুব সাবধান। আর শোন, বাড়িতে কেন, বাইরেও যদি কাউকে কিছু বলেছিস না, তাহলে এই যে দুবেলা দুমুঠো যেটুকু জুটছে সেটাও আর জুটবে না বলে দিলাম। কাজেই খুব সাবধান।
মাছটা কিন্তু জব্বর হয়েছে। এই জয়া, জামাইকে আর একটা মাছ দে না। আর একটা নেবে? হ্যাঁ নাও না, নাও। প্রিয়ম, এই প্রিয়ম। হ্যাঁ বৌদি, আমাকে ডাকছো? হ্যাঁ, ওই ঘরগুলো সব ভালো করে ঝাঁট দিয়ে আর মুছে ফেলতো। ওমা, আমার সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন? বৌদি কি বললো শুনতে পেলি না? আমি ঘর ঝাড় দেবো বৌদি? হ্যাঁ দিবি। কেন, কোনো সমস্যা আছে নাকি? কেন বৌদি, পূর্ণিমা দিদি আসবে না? বাবা, ও জয়া, তোর দেওরের তো দেখি অনেক প্রশ্ন রে। না, পূর্ণিমা দিকে আমি ছাড়িয়ে দিয়েছি। কেন ছাড়িয়ে দিয়েছি শুনবি? কারণ আজ থেকে ঘরের সমস্ত কাজ তোকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই করবি। কারণ ঘরে বসে বসে না তোর আর খাওয়া চলবে না রে। আমরা সবাই কাজ করি, খাই, তোকেও আজ থেকে তাই করতে হবে। তুই ঘর ঝাড় দিবি, কাপড় কাচবি, বাসন মাজবি, বুঝেছিস? কি রে, অমন গরুর মতন চোখ করে দাঁড়িয়ে আছিস কেন? বৌদি কি বললো কানে গেছে? আর যদি এসব না করিস তাহলে তোর খাওয়া বন্ধ। মা চলো, ঘরে চলো। আর হ্যাঁ, ভালো কথা, এসব কথা যদি পাড়ার কাউকে বলেছিস না, তাহলে দাদা ঘর ধরে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এটা মনে রাখিস, খুব সাবধান। পল্লব তার স্ত্রী ও শাশুড়ির কথায় প্রভাবিত হয়ে কাজের লোক ছাড়িয়ে দেয়, এমনকি প্রিয়মকে স্কুল থেকেও ছাড়িয়ে দেয়। বাড়ির সব কাজ, জামা কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা, এই সমস্ত কাজ ছোট্ট প্রিয়মকে দিয়ে করাতে শুরু করে। এই নাও তোমার চা। দাদা, দাদা, কি হয়েছে? কি কি হয়েছে? দাদা একটা কথা বলবো। কি কথা? দাদা বলছিলাম যে তুই রাগ করবি না তো? এই শোন, বেশি ভ্যান তারামো না করে যা বলে তাড়াতাড়ি বল। দাদা আমি স্কুলে যাব। কি কি বললি? তুই স্কুলে যাবি? হ্যাঁ দাদা, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাওয়ার আগে ঘরের সব কাজ করব, স্কুল থেকে ফিরে এসে সব কাজ করব। তুই আমাকে স্কুলে ভর্তি করে দে না রে দাদা। বাবা, তোমার ভাই তো দেখছি বিদ্যাসাগর হবে গো। স্কুলে গিয়ে কি করবি? আমি পড়াশোনা করব। থাম থাম থাম, পড়াশোনা করবে? লেখাপড়া কোথাও যেতে হবে না, কতগুলো টাকা নষ্ট খালি। এখানে দাঁড়িয়ে না থেকে যা যা যা। হাঁ করে দেখছিস কি? দাদা কি বললো শুনলি না? তুই কি এমন স্টুডেন্ট রে? হ্যাঁ, তোর পিছনে টাকা খরচা করে আমাদের কি লাভ হবে? ডাক্তার ইঞ্জিনিয়ার হবি নাকি তুই? হ্যাঁ, চত্ব সব। যা যা, হয়ে যা যা। সব দেখেছো তোমার ভাইয়ের? আরে ছাড়ো সব ছাড়ো, তুমি এক কাজ করো, তোমার চাটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আজ না শুধু বুলিয়ে গেলাম, অন্যদিন হলে ওরা হাড় গোড় সব ভেঙে দেবো। বলিহারি যাই বাবা, এত মার খাচ্ছে তবু শিক্ষা হয় না। এই কাঁদবি পরে, রান্নাঘরে ব্যাগ আর টাকা রাখা আছে, আর কি কি আনতে হবে কাগজে লিখে দিয়েছি, শিগগিরই বাজারে যা। কি ব্যাপার দেবকদা, আজ এত দেরি? আর বলো না, রোববারে একটু দেরি হয়েই যায়। বুঝেছি বুঝেছি, সকালবেলা টিফিনটা একদম গুছিয়ে হয়। যা বলেছো। এই প্রিয়ম, দাঁড়া দাঁড়া, কি ব্যাপার রে? তোকে দিয়ে আজকাল বাজার হাটও করাচ্ছে? এ কি রে, তোর কপালটা আমার ফুলে গেছে কেন? ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি যা, বাড়ি যা। সব জেনে শুনেও আমরা পাড়ার লোকেরা চুপ করে বসে থাকবো? এছাড়ার উপায় কি আছে বলো? নাহলে তো ছেলেটার উপরে ওরা আরো অত্যাচার করবে। ইস, দেবুদাকে রিহাবে পাঠালো, বৌদিও মারা গেল, ছেলেটা কপালে যেন শনি লেগেছে। আমিও তাই দেখছি। পল্লবের বিয়ের পর থেকে ওর উপরে অত্যাচার আরো বেড়ে গেছে। ঠিক বলেছো, পল্লবের বউ আর শাশুড়ি দুজন মিলে ছেলেটার জীবন একেবারে শেষ করে ফেললো। আর পল্লব বউ আর শাশুড়ির কথা তো ওঠা বসা করে। আচ্ছা, দেবুদার কি খবর? শুনেছি তো ভালোই আছে। সে কি, ভালো যখন হয়ে গেছে পল্লব ওর বাবাকে বাড়ি ফিরিয়ে আনছে না কেন? কি করে আনবে? এই সব কিছু করছে সম্পত্তি দখল করার জন্য। নিয়ে আনলে তো নিজের অসুবিধা হবে, তাই না? বুঝেছি বুঝেছি, আর কি করা যাবে বলো, আমাদের তো আর কিছু করার নেই। ঠিক আছে চলো যাই, বাড়িতে আমার বাজারটা পৌঁছে দিতে হবে। আসি গো। হ্যাঁ, অত্যাচার চলতো। ভোটের সময় দেখেছি এতটা জায়গা পুরো নীল কালো হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি, হ্যাঁ আপনি তো প্রতিবেশী, হ্যাঁ, কিন্তু আমাদের কাছে ছেলেটা কিছু বলতো না। কেন বলে যদি আবার বাড়ি যায়, ওর ভাই আর ভাইয়ের বউ আবার ওকে মারধর করবে। দীপক সেদিনকে ঠিকই বলেছিল স্যার, আমরা পরে সবাই বুঝতে পারি যে সম্পত্তির জন্য পল্লব এইসব করেছে। আপনি ওর বাবা দেবুদাকে রিহাব থেকে ফিরিয়ে আনুন, দেখবেন ওর দেবুদা যা বলবে তাতেই বুঝতে পারবেন যে ওর ছেলে কতটা সাংঘাতিক। ওর বাবা এখনও জীবিত আছেন, তিনি এই মুহূর্তে রিহ্যাবে রয়েছেন। 6 বছর ধরে বারাসাতের একটা রিহ্যাবে রয়েছেন। কিছুক্ষণ আগে রিহ্যাবের সঙ্গে আমি কথা বললাম, তারা বলছে ষড়যন্ত্র করে রাখা রয়েছে তাকে, কারণ ভদ্রলোক সুস্থ রয়েছেন কিন্তু তাকে কিছুতেই আনা হয় না। ওনাদের ধারণা, ইভেন ওনাদের ধারণা যারা এদেরকে চেনেই না, তারা বলছে যে সম্পত্তির জন্য ওনাকে এখানে আটকে রেখেছে, নিয়ে যাচ্ছে না। পাড়া প্রতিবেশীদের কথায় পুলিশ যোগাযোগ করে পল্লব ও প্রিয়মের বাবা দেবুর সঙ্গে। তিনি কি বলেন তার বড় ছেলের সম্পর্কে? এক নম্বর দরকার আমার এই বড় ছেলে স্যার। সব লোক আমার সম্পত্তির ওপর, জানেন স্যার, আমার সব সম্পত্তি ওরা একার নামে লিখিয়ে দেওয়ার জন্য আমার উপর চাপ দিচ্ছিল। সম্পত্তির জন্য পারে না এমন কোনো কাজ নেই স্যার। আমি নিশ্চিত আমার প্রিয়মকে ওই জানোয়ারটা কাছ থেকে ফেলে দিয়েছে স্যার। আচ্ছা দেবুবাবু, আমরা খবর পেলাম যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনি আপনার বাড়িতে ফিরে যাননি কেন? কেন ফিরে যায়নি শুনবেন স্যার? এই তো কদিন আগেও পল্লব আমার কাছে এসেছিল। তাহলে ফ্ল্যাট দোকান কিছুই আমার নামে লিখে দেবে না, তাই তো? না, দেবো না। কেন দেবো রে? প্রিয়ম তো আমার ছেলে, প্রিয়মের ওকে সমান ভাগ আছে। যা ভাগ হবে দু ভাই সমান সমান ভাগ হবে। না, ও তো ছোট, আর ওর নামে সম্পত্তি লিখে কি করবে? বাবা বাবা বাবা,
কি যুক্তি! ও কি সারা জীবনই ছোট থাকবে নাকি? ও বড় হবে না? যখন হবে তখন দেখা যাবে, আর তখন ওকে আমি ওর ভাগ বুঝিয়ে দেবো। কি হলো, হাসছো কেন? তুই ভাগ দিবি? তুই? তোকে আমি হারে হারে চিনি, তুই একটা নবী। তুই আমাকেই বাড়ি নিয়ে যাচ্ছিস না? আমি সম্পূর্ণ সুস্থ, তাও আমাকে এখানে ফেলে রেখে দিয়েছিস, আর তুই ওকে ভাগ দিবি? ওসব খেতে কোথায়, তুই আমাকে ভরাতে পারবি না। তার মানে তুমি কিছু আমার নামে লিখে দেবে না, তাই তো? না না, দেবো না। কেন আগে বলতো তুই বারবার ঘেরা ঘেরা করছিস? কিচ্ছু দেবো না। খোঁজরা বুড়ো কথা করে, তোমাকে কিচ্ছু আমার নামে লিখে দিতে হবে না, আর আমিও দেখি তুমি কেমন করে বাড়ি যাও। ধম্মে সইবে না রে পল্লব। বাবা ভাইকে তুই এইভাবে কাঁদাচ্ছিস তো? দেখিস ভগবান আছেন, তিনি সব দেখছেন, তিনি সব দেখছেন। আমি সম্পূর্ণ সুস্থ, তবু স্যার ওই হারামজাদার আমাকে বাড়ি নিয়ে যায়নি কেবল সম্পত্তির জন্যে। স্যার অভিশাপ, স্যার ওই সম্পত্তি আমার জীবনের অভিশাপ। শান্ত হন, শান্ত হন দেববাবু, শান্ত হন। স্যার আমার ছেলেটা বাঁচবে তো? স্যার বড় ভালো ছেলে স্যার, আমার প্রিয়, লেখাপড়া তো খুব ভালো ছিল স্যার। স্যার স্যার ও বাঁচবে তো? প্রিয়ম হাসপাতালে ভর্তি আছে, আশা করি সুস্থ হয়ে উঠবে। স্যার আমার প্রিয়মকে একবার দেখতে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমরা স্পেশাল পারমিশন করিয়ে এনেছি। আপনাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাবো, ওখান থেকে আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাবো। স্যার আমার ছেলেটা বাঁচবে তো? স্যার ভগবানকে ডাকুন, আর তাছাড়া ডাক্তারবাবুরাও তো চেষ্টা করছেন, প্রিয়ম নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। স্যার আমরা রেডি। আসুন দেববাবু, আপনাকে আপনার বাড়িতে আমরা পৌঁছে দেবো। স্যার স্যার পল্লবকে অ্যারেস্ট করুন স্যার। শুধু পল্লব নয়, এই কাণ্ডের পিছনে আরো অনেকে রয়েছে, তাদের কাউকে আমরা ছাড়বো না। ওরা সবাই বাজে কথা বলছে, আপনার নামে বাজে কথা বলে ওদের কি লাভ? ওরা ওরা সবাই আমাদের হিংসে করে। কি হিংসে করছে? আমরা হিংসে করি? আস্তে আস্তে আস্তে, আমি কথা বলছি তো। দেখুন, একজন দুজন বললেও না বিশ্বাস করতাম যে হিংসে করে বলছে। আমরা পুরো বিল্ডিং এর লোকের সঙ্গে কথা বলেছি, আশেপাশের লোকের সঙ্গে কথা বলেছি, পুরো পাড়া আপনাদের বিরুদ্ধে কথা বলছে। আপনি আপনার ভাইকে মারধর করতেন? না, মিথ্যে কথা। মিথ্যা কথা? তুই মিথ্যেবাদী। দিনের পর দিন আমরা প্রিয়মের গায়ে মারধরের চিহ্ন দেখেছি। ওকে ঠিকমতো খেতে দিতে না স্যার, এমনকি স্কুলও পর্যন্ত ছাড়িয়ে দিয়েছে। ওর পড়াশোনায় মন ছিল না, স্কুল ছাড়াবে না তো কি করবে? আপনি কে? ইনি তো আসল কালপিট, পল্লবের শাশুড়ি। পল্লব বাবু, আপনার বাবারও কিন্তু আপনার নামে অনেক অভিযোগ আছে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যায়, পাড়া প্রতিবেশীরা ওদের বিরুদ্ধে বলতে থাকে। অবশেষে পাড়ার লোকের এবং পল্লবের বাবার অভিযোগক্রমেই পুলিশ গ্রেপ্তার করে পল্লব, তার স্ত্রী জয়া ও শাশুড়ি রমাকে। আপনি বিশ্বাস করুন স্যার, সত্যি আমি কিছু করিনি। ভাই ওই ছাদে ঘুড়ি ওড়াতে গিয়েই পড়ে গেছে। মিথ্যে কথা স্যার,
প্রিয়মকে ওরা বিড়ি খাওয়ার জন্য সকালে নাক্ষত খাইয়েছিল, তারপর ওরাই ওকে ছাদে নিয়ে গেছিল, তারপর ছাদ থেকে ওরাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে স্যার। চলুন ছাদে চলুন। দত্ত স্যার নিয়ে এসো, চলুন। কোথায় পল্লব বাবু? উড়ি লাটাই তো কিছুই দেখছি না। ওর সব মিথ্যা কথা, সব বানানো স্যার। হ্যাঁ স্যার, থানা নিয়ে গিয়ে উত্তর মাধ্যম দিন, দেখবেন সব স্বীকার করবে। বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার। কি করেছেন আর কি করেননি সেটা প্রিয়ম সুস্থ হয়ে উঠলে জানা যাবে। আপাতত থানায় চলুন। দত্ত নিয়ে এসো। প্রিয়ম এখনো মৃত্যুর সাথে লড়াই করছে। ঠিক কি ঘটেছিল তার সঙ্গে? তাকে কি সম্পত্তির জন্য তার দাদা বৌদি মিলে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল, নাকি দিনের পর দিন তার দাদা বৌদি ও বৌদির মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে গিয়েছিল? এইসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। এখনো আমরা বলতে পারছি না শিওর, তো শুনতে যাই হোক, হয়তো আমরাও একটু শুনতে পাচ্ছি সুস্থ। আমরা এই কামনাই করি সে যাতে সুস্থ হয়ে উঠুক এবং সুস্থ থাক, কারণ একটা 21 বছরের তরতাজা ছেলে এইভাবে যাক, এবং ছেলেটি খুবই ভালো ছেলে, এটা আমরা চাই না। হিসাব মতন এটাই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই সম্পত্তির জন্যই ওকে এটা করা হয়েছে। তাই আমাদের বক্তব্য একটাই, আমরা এবং আমাদের এই দুর্গাবতী নয়াপট্টি যত আমরা প্রতিবেশী যারা আছি, আমরা চাই যে এই শিশুটা যাতে সুবিচার পায়, এবং ঈশ্বরের কাছে আমরা একটাই কামনা করি সে যাতে ফিরে আসে। আমরা চাইছি সঠিক বিচার, শাস্তি পেতেই হবে, অন্যায় যে করবে তাকে শাস্তি পেতে হবে। শাস্তি চাই, উপযুক্ত শাস্তি চাই। আমরা কামনা করি প্রিয়ম দ্রুত সুস্থ হয়ে উঠুক। তার কাছ থেকে জানা যাবে সেদিন তার সঙ্গে ঠিক কি ঘটেছিল। আর যদি পাড়া প্রতিবেশীদের অভিযোগ সত্যি হয়, তাহলে অপরাধীরা যেন চরম শাস্তি পায়। পুলিশ সূত্র থেকে পাওয়া শেষ খবর অনুযায়ী ছেলেটি পুলিশকে জানিয়েছে যে তার সঙ্গে নিছক দুর্ঘটনা ঘটেনি, এর পেছনে ছিল তার দাদা বৌদির চক্রান্ত। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।